আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে দেখো তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকছে 40 নম্বর, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও দেওয়া থাকতে পারে। এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে নিজেদের ফোনে এবং তার পাশে ভিডিওগুলোও দেওয়া থাকবে। তো দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 8 = 8। একের 1 নম্বর দিকে নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু ফুরোয় না, এরপর হচ্ছে জড়ায় না, মোড়োয় না, না বিকোয় না। তো নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এরপর 1-এর 2 নম্বর হচ্ছে আকাশের 7টি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বনলতা সেন, রূপসী বাংলা, ঝরা পালক, না 7টি তারার তিমির। তো আকাশের 7টি তারা এই কবিতাটি নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? উত্তর হচ্ছে রূপসী বাংলা, অপশান খয়েরটা। 1-এর 3 নম্বর দেখো প্রশ্ন, নবনব সৃষ্টির রচনাংশে কবি কোন ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেছেন? বাংলা, সংস্কৃত, হিন্দি না উর্দু? তো নবনব সৃষ্টি এই রচনাংশে লেখক কোন ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন? উত্তর হচ্ছে সংস্কৃত ভাষাকে বলেছেন। 1-এর 4 নম্বর, রাধারানীর মা আপিল করেছিলেন হাইকোর্টে, প্রিভি কাউন্সিলে, লোয়ার কোর্টে না সুপ্রিম কোর্টে? তো রাধারানীর মা আপিল করেছিলেন প্রিভি কাউন্সিলে। 1-এর 5 নম্বর হচ্ছে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান হলেন গ্রেনফেল, এরপর হচ্ছে কোভারুবিয়াস, রজার্স আর হচ্ছে কেউই নয়। তো পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন কে? উত্তর হচ্ছে কোভারুবিয়াস। 1-এর 6 নম্বর, সংস্কৃতে উপসর্গের সংখ্যা কটি? 20টি, 18টি, 22টি, 16টি? তো সংস্কৃত উপসর্গের সংখ্যা হচ্ছে 20টি। 1-এর 7 নম্বর, সূর্য কি শব্দ? তদ্ভব, অর্ধ, তৎসম, তৎসম না দেশি? তো সূর্য হচ্ছে একটি তৎসম শব্দ। 1-এর 8 নম্বর হচ্ছে কোন উপসর্গ ধাতুর নতুন অর্থ সৃষ্টি করে? বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, ফার্সি উপসর্গ না ইংরেজি উপসর্গ? এখানে উত্তর লিখবে সংস্কৃত উপসর্গ, ঠিক আছে, ধাতুর নতুন অর্থ সৃষ্টি করে। 2 নম্বর দাগে কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 7টি লিখতে হবে। 1 × 7 = 7। 2-এর 1-এর দাগে বাংলার নীল সন্ধ্যা কেমনভাবে আসে কবির কাছে? তো বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যার মতো কবির কাছে আসে। 2-এর 2 নম্বর, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে, মাটিকে ও হাওয়াকে ভালোবাসে কেন? তো সেখানেই মানুষ লালিত পালিত হয়েছে, তাই মাটিকে ও হাওয়াকে ভালোবাসেন, ঠিক আছে। 2-এর 3 নম্বর, প্রাবন্ধিক মুস্তফা আলীর মতে রাধা চরিত্রটি আর কাদের সঙ্গে একই রূপে প্রকাশিত? তো ভাটিয়ালি নায়িকা, বাউলের ভক্ত ও মুর্শিদের আশিক এদের সঙ্গে। 2-এর 4 নম্বর হচ্ছে কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো, একথা বলার কারণ কি? তো একথা বলার কারণ হচ্ছে তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। 2-এর 5 নম্বর, কে গো তুমি কাঁদো? বক্তা কি উত্তর পেয়েছিলেন? তো বক্তা উত্তর পেয়েছিল সে দুঃখী লোকের মেয়ে এবং তার মা ছাড়া আর কেউ নেই। 2-এর 6 নম্বর দেখে যোগ রূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দ প্রকৃতি প্রত্যয়গত অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থে প্রসিদ্ধ সেগুলিকে যোগ রূঢ় শব্দ বলে, যেমন হচ্ছে পঙ্কজ। 2-এর 7 নম্বর, অসমাপিকার প্রাধান্য কোন ক্রিয়ায় আছে? তো দেখো যৌগিক ক্রিয়ায় আছে অসমাপিকা ক্রিয়ার প্রাধান্য। এরপর 2-এর 8 নম্বর, মিশ্র শব্দ কাকে বলে? উদাহরণ দাও। তো এক ভাষার শব্দের সঙ্গে অন্য ভাষার শব্দের উপসর্গের ও প্রত্যয়ের মিশ্রণে যে শব্দ সৃষ্টি হয় তাকে মিশ্র শব্দ বলে, যেমন হচ্ছে হেডমাস্টার। 3 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। 3-এর 1-এর দাগে আসিয়াছে শান্ত অনগত বাংলার নীল সন্ধ্যা, কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনগত নীল বলেছেন কেন? তো আলোচ্য উদ্ধৃতিটি কবি জীবনানন্দ দাশের আকাশের 7টি তারা কবিতা থেকে গৃহীত। বাংলার গ্রামে শহরের মতো কোলাহল নেই, দিন শেষে সেখানে সমস্ত কাজের বিশ্রাম ঘটে, তাই সন্ধ্যা শান্তভাবে দিনের বিরতির ঘোষণা নিয়ে আসে। পল্লী বাংলার সন্ধ্যায় সারি সারি গ্যাস লাইট জ্বলে ওঠে না, তাই এক চাকচিক্যহীন সন্ধ্যা প্রতিদিন নিয়ম করে নেমে আসে, তাই সন্ধ্যা অনগত। সন্ধ্যার অন্ধকার ও দিনের আলো মিশে যে আবছায়া তৈরি করে তার সঙ্গে গাছপালার সবুজ আভা মিশে সন্ধ্যাকে নীল করে। 3-এর 2 নম্বর হচ্ছে যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, কবি কাদের কেন এই পরামর্শ দিয়েছেন? তো উদ্ধৃতাংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে। আধুনিক নগর জীবনের ছোটাছুটিতে ক্লান্ত মানুষের প্রতি কবি এই পরামর্শ দিয়েছেন। কেন এই পরামর্শ দিয়েছেন? না ভোগবাদী জীবনের টানে গ্রামের মানুষ ধীরে ধীরে শহরমুখী হয়েছে। শহরের জীবন তাদের হয়তো কিছু ভোগের উপকরণ দিতে পেরেছে, কিন্তু যা দিতে পারেনি তা হলো মনের শান্তি ও সৌন্দর্য।
গ্রাম জীবনের চিরন্তন সৌন্দর্য আর শান্তি কবির মনে বারবার জাগিয়েছে গ্রামে ফেরার বাসনা। এখানে ফিরতে পারলেই মিলবে এক পরিপূর্ণ আনন্দময় জীবনের আশ্বাস। এখানেই আছে আধুনিক শহরে শহরে মানুষের সমস্ত যন্ত্রণার সুনিশ্চিত নিরাময়। 4 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর দাও। এখানেও প্রশ্নের মান 3 নম্বর। 4-1 দাগে কিন্তু বিঘ্নও আছে বহু। এদেশে নারী কল্যাণের জন্য কাজ করতে গিয়ে মিস নোবেলকে কি বিঘ্নের সম্মুখীন হতে হবে বলে স্বামীজির ধারণা। তো দেখো, স্বামী বিবেকানন্দ তার রচিত মিস নোবেলকে তার স্বামী বিবেকানন্দ তার চিঠিতে মিস নোবেলকে যেসব বিঘ্নের কথা বলেছেন তার মধ্যে প্রথমেই উল্লেখ্য এদেশের মানুষের দুঃখ, কুসংস্কার, দাসত্ব, এইগুলো। মানুষের দারিদ্র্য একটা প্রধান বাধা। জাতিভেদ ও অস্পৃশ্যতা তাদের আলাদা করে রেখেছে। ভয় অথবা ঘৃণা যে কারণেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। এদের সঙ্গে না মিলতে চাইলে শ্বেতাঙ্গরাও তাকে সন্দেহ করতে পারে। এছাড়া গ্রীষ্মপ্রধান জলবায়ু এবং শহরের বাইরে সুখ স্বাচ্ছন্দ্যের অভাবও বাধা হয়ে উঠতে পারে। তো এই বাধাগুলির কথা তিনি বলেছিলেন। এরপর 4-2 নম্বর, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কোথা থেকে কেন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানীর পাঠ্যাংশের প্রধান চরিত্র বালিকা রাধারানী। সে তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কেনার অর্থ জোগাড়ের উদ্দেশ্যে মহেশের রথের মেলায় বনফুলের মালা বিক্রির উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু রথের টান অর্ধেক হওয়ার সাথে সাথে বৃষ্টি নামে এবং লোকের ভিড় কমে যায়। এরপর সন্ধে নামলেও রাধারানীর মালা অবিকৃত অবস্থায় থেকে যায়। রাতের অন্ধকার নামলে নিরাশ হয়ে রাধারানী ভগ্ন হৃদয়ে কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরে। ঠিক আছে, তো এই জন্য তার মালা বিক্রি হয়নি রথের মালায়। ঠিক আছে, তার জন্য কিন্তু সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল। এরপরের প্রশ্ন 5 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। 5-1 দাগে এরই মাঝে বাংলার প্রাণ স্পন্দন কবি কিভাবে উপলব্ধি করেছেন? দেখো, উদ্ধৃত পংক্তিটি জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশ জীবনানন্দের কাছে শুধু এক ভূখণ্ড নয়, প্রাণময়ী মূর্তি। শব্দ, গন্ধ, বর্ণ, স্পর্শ দিয়ে কবি তাকে অনুভব করেন। আলোচ্য কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এক অপূর্ব বর্ণনা দিয়েছেন। হিজল, কাঁঠাল, বট প্রভৃতি বৃক্ষ, ধান গাছ, কলমি শাক, মোথা, ঘাস, পুকুর, মাছ, কিশোরী অর্থাৎ মানুষ, এই সব নিয়েই বাংলার পরিপূর্ণ প্রকৃতি। এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখব 5-2 নম্বরে, নেভে না তার যন্ত্রণার যে দুঃখ হয় না বাসি। এখানে যার যন্ত্রণার কথা বলা হয়েছে তার যন্ত্রণা কেন নেভে না? দুঃখ হয় না বাসি বলতে তিনি কি বোঝানো হয়েছে আর কি, দুঃখ হয় না বাসি এই কথাটার মধ্য দিয়ে। তো দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় গ্রাম বাংলার দরিদ্র মানুষের যন্ত্রণার কথা বলা হয়েছে। এখানে দরিদ্র মানুষ প্রজন্মের পর প্রজন্ম তার দারিদ্র্যের যন্ত্রণা আর দুঃখ বয়ে চলে, তাই তা কখনোই নেভে না বা শেষ হয় না। ওকে, গ্রামের হতদরিদ্র মানুষের জীবন সংগ্রাম অত্যন্ত কঠিন। অভাব অনটন তাদের জীবনে নিত্য সঙ্গী। মোটা ভাত কাপড় টুকুর সংস্থান করতেও তাদের উদয়াস্ত পরিশ্রম করতে হয়। যুগ যুগ ধরে গ্রাম বাংলার মানুষের এই জীবন ছবির কোনো পরিবর্তন হয় না। দরিদ্র মানুষকে যে শুধু দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয় তা নয়, তাদের ওপর সামাজিক শোষণ এবং অত্যাচারও চলে সীমাহীনভাবে। তাই তাদের জীবনে দুঃখ দুর্দশা কখনো পুরনো অর্থাৎ বাসি হয় না। এরপর হচ্ছে দেখো 6 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150টি শব্দের মধ্যে দাও। প্রশ্নের মানে এখানেও 5 নম্বর। 6-1 নম্বর থেকে রাধারানীর রচনাংশ অবলম্বনে রাধারানীর চরিত্র বিশ্লেষণ করো। তো বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্পাংশে রাধারানীর চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি উল্লেখযোগ্যভাবে চোখে পড়ে তা হচ্ছে, দেখো আমরা প্রথম পয়েন্টটি লিখছি, দায়িত্ববোধ। বয়সের তুলনায় রাধারানী ছিল অত্যন্ত দায়িত্ববোধ সম্পন্ন। তাই অসুস্থ মায়ের পথ্যের অর্থ সংগ্রহের জন্য মালা গেঁথে একা সে সেই মালা রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে মাতৃভক্তি। মায়ের পথ্যের জন্য মালা বেচতে যাওয়া শুধু রাধারানীর দায়িত্ববোধেরই পরিচয় নয়, তার মাতৃভক্তিরও পরিচায়ক। এরপরের একটা পয়েন্ট আমরা দিচ্ছি নীতিবোধ ও সততা। তার নৈতিক বোধের জন্যই রুক্মিণী কুমারের রেখে যাওয়ার নোটটিও রাধারানী ভাঙায় না। সৎ বলেই তা ফেরত দেওয়ার কথা সে ভাবে। ওকে, এরপর দেখো বিবেচনাবোধ।
অন্ধকারে হাত ধরে পথ দেখিয়ে নিয়ে আসা সেই উপকারী মানুষটির কাছ থেকে মালার দাম নেওয়া উচিত হবে কিনা তা নিয়ে রাধারানীর যে সংশয় তা তার কৃতজ্ঞতা বোধেরই পরিচায়ক। নেক্সট হচ্ছে সেবা পরায়ণতা। বাজারে যাওয়া, তেল আনা, রান্না করা, মাকে খেতে দেওয়া, ঘর পরিষ্কার করা, এইসব কাজকর্ম থেকে বোঝা যায় ঘরের কাজে এবং সেবা যত্নেও রাধারানী যথেষ্ট দক্ষ ছিল। এভাবেই রাধারানী নিজ চরিত্র গুণে উজ্জ্বল হয়ে উঠেছে। ঠিক আছে, এইভাবে আমরা রাধারানীর চরিত্রটিকে লিখলাম। 6-2 নম্বর, ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না। নবনব সৃষ্টির রচনাংশ থেকে এ কথার সত্যতা বিচার করো। তো আলোচ্য উদ্ধৃতিটি প্রখ্যাত প্রবন্ধকার সৈয়দ মুজতবা আলীর নবনব সৃষ্টি গল্প থেকে গৃহীত। নবনব সৃষ্টি গল্পের শেষে সৈয়দ মুজতবা আলী বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি ও বাঙালি চরিত্রের বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছেন। বৈষ্ণব পদাবলী কীর্তনে খাঁটি বাঙালিয়ানের পরিচয় ফুটে উঠেছে। মহাভারতের শ্রীকৃষ্ণ, পুরাণ ও ভাগবতের শ্রীরাধা যথাক্রমে বাঙালি পুরুষ ও বাঙালি নারী হয়ে উঠেছেন বৈষ্ণব পদকর্তাদের কলমে। আবার আরবি ও ফার্সি ভাষায় নানা শব্দও বাঙালি নিঃসন্দেহে গ্রহণ করেছে। বাঙালি চরিত্রে বিদ্রোহের পরিচয় মিলেছে রাজনীতি, ধর্ম, সাহিত্যের ক্ষেত্রে। যেখানে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়ে তা গ্রহণের বিরুদ্ধে বাধা এসেছে, সেখানে সেই বাধার বিরুদ্ধে বিদ্রোহের প্রকাশ দেখা গেছে। এই বৈশিষ্ট্য কেবল হিন্দুর মধ্যে সীমাবদ্ধ নেই। ওকে, যারা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছে তাদের মধ্যেও সমানভাবে বিদ্যমান। এটিও বাঙালি জাতীয় চরিত্রের আর একটি বৈশিষ্ট্য, তা হলো ধর্ম যেন বাইরের আবরণ। ওকে, আচ্ছাদনের পরিবর্তন দেহগত কাঠামোকে যেমন পাল্টায় না, তেমনি ধর্মও জাতিগত চরিত্রকে পাল্টাতে পারেনি বলেই বাঙালি চরিত্রের বিদ্রোহের বৈশিষ্ট্যটি হিন্দু মুসলমান এই ধর্মগত পার্থক্য থাকা সত্ত্বেও অটুট থেকেছে। পরের প্রশ্ন 7 নম্বর দাগে, নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে লিখতে হবে আর কি উত্তরটা। প্রশ্নের মান এখানেও 5 নম্বর দেওয়া আছে। 7-1 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস, কার কি প্রোগ্রেস হয়েছিল তা বিবৃত করো। তো দেখো, সত্যজিৎ রায় রচিত করভাস গল্পে প্রফেসর শঙ্কু তার অর্নিথিন যন্ত্রের সাহায্যে করভাস নামের কাকটির শিক্ষা গ্রহণের বিষয়ে একথা বলেছেন। একথা বলা হয়েছে আর কি। ভাষা শিক্ষা লাভ, অর্থাৎ এই করভাসের যে ভাষা শিক্ষা লাভ সেটা আমরা লিখছি। দেখো, প্রফেসর শঙ্কু তার আবিষ্কৃত অর্নিথিন যন্ত্রের সাহায্যে প্রথমে করভাসকে ভাষা শিক্ষা দিতে শুরু করেন। প্রথম পর্যায়ে সহজ বাংলা ভাষা এবং পরবর্তী পর্যায়ে ইংরেজি ভাষা শিক্ষা শুরু হয় তার। লেখার দক্ষতা অর্জন, মাত্র 2 সপ্তাহের মধ্যেই করভাস ঠোঁটে পেন্সিল নিয়ে ইংরেজি কথা আর সংখ্যা লিখতে শুরু করে। টেবিলের উপর কাগজে রেখে করভাস তার উপরেই লিখতে শেখে। ইংরেজিতে নিজের নাম ওকে CORVES লিখতে এবং সহজ যোগ বিয়োগ করতে শেখে। ইংল্যান্ডের রাজধানীর নাম প্রফেসরের পদবিও লিখতে শেখে। ওকে, দেখা যায় সে মাস, বার, তারিখও লিখতে পারছে। কোনো এক শুক্রবারে প্রফেসর সেদিন কি বার জিজ্ঞেস করায় সে পরিষ্কার করে লেখে ফ্রাইডে। ওকে, নেক্সট হচ্ছে বুদ্ধির প্রকাশ। খাওয়ার ব্যাপারেও করভাসের বুদ্ধির পরিচয় পাওয়া যায়। প্রফেসর শঙ্কু একদিন একটা পাত্রে রুটি, টোস্টের টুকরো আর একটা পাত্রে খানিকটা পেয়ারার জেলি করভাসের সামনে রেখেছিলেন। সে রুটির টুকরো মুখে পড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে তাতে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল। এভাবেই অর্নিথিন যন্ত্রের সাহায্যে করভাসের জ্ঞান ও বুদ্ধির সামগ্রিক বিকাশ ঘটতে থাকে। ওকে, এরপরের প্রশ্ন দেখো, 7-2 নম্বর, করভাস গল্পে জাদুকর চরিত্রটি বর্ণনা করো। তো সত্যজিৎ রায়ের করভাস গল্পে জাদুকর আর্গাসের চরিত্রের বিশেষ কয়েকটি দিক আমরা দেখতে পাই। যেমন হচ্ছে চেহারার স্বতন্ত্রতা। আর্গাস ছিলেন 6 ফুটেরও বেশি লম্বা। তার টিয়া পাখির মতো নাক, গ্রামোফোন রেকর্ডের মতো চকচকে চুল, সামনে সিথি করে পিছনে টান করে আঁচড়ানো, আর চোখে -20 পাওয়ারের চশমা। এই চেহারা এবং শীর্ণ ও ফ্যাকাশে হাতের বিভিন্ন অঙ্গভঙ্গির দ্বারা তিনি দর্শকদের সম্মোহিত করতেন। ওকে, এরপর দেখো, অতিরিক্ত কৌতূহল। আর্গাসের ম্যাজিকের একটি বিশেষত্ব ছিল যে তিনি তার ম্যাজিকের খেলায় বিভিন্ন পাখিকে ব্যবহার করতেন। করভাসের খবর পেয়ে তিনি সেই রাত্রেই হোটেলে করভাসকে দেখতে চলে আসেন এবং তার কৌতূহল মেটাতেন। করভাসের বুদ্ধির নমুনা তিনি তক্ষুনি দেখতে চান।
এরপর লোভ ও অহংকার। কর্ভাসের বুদ্ধির পরিচয় পাওয়ার পর আর্গাস তার নিজের লোভ সংবরণ করতে পারেননি। টাকার বিনিময়ে তিনি প্রফেসরের কাছ থেকে কর্ভাসকে কিনে নিতে চান। তিনি অহংকারের সঙ্গে এও বুঝিয়ে দেন যে তিনি কোটিপতি, তাই তিনি চাইলে কর্ভাসকে যে কোনো মূল্যে কিনে নিতে পারেন। কিন্তু প্রফেসর শঙ্কু সেই প্রস্তাবে রাজি না হয়ে তিনি চালাকির আশ্রয় নিয়ে কর্ভাসকে চুরি করে নিয়ে যান। 8 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে এখানে 4 নম্বর দেওয়া আছে। 8-এর 1-এর দাগে সারাংশ লিখতে হবে। এখানে দেখো রয়েছে, পৃথিবীতে যাহার দিকে তাকাও দেখিবে সে নিজের অবস্থায় অসন্তুষ্ট। দরিদ্র কিসে ধনী হইবে, সে চিন্তায় উদ্বিগ্ন। ধনী চোর ডাকাতের ভয়ে ত্রস্ত, শত্রুর ভয়ে ভীত। এক কথায় পৃথিবীতে এমন কেউ নাই যে পূর্ণ সুখে সুখী। অথচ কৌতুকের বিষয় এই, পৃথিবী ছাড়িয়া যাইতেও কেহ প্রস্তুত নহে। মৃত্যুর নাম শুনিলেই দেখি মানুষের মন শুকাইয়া যায়। মানুষ যতই দরিদ্র হোক, সপ্তাহের পর সপ্তাহ তাহাকে যদি অনাহারে কাল কাটাতে হয়, পৃথিবীর কোনো আরামই তাহার ভাগ্যে থাকে না, তথাপি সে মৃত্যুকে চাহে না। তো এখান থেকে আমাদের একটা সারাংশ লিখতে হবে। ওকে, 8-এর 2 নম্বর হচ্ছে ভাবার্থ লেখো। তো যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসিতারে। যে জাতি জীবনহারা অচল অসার পদে পদে বাঁধে, তারে জীর্ণ লোকাচার সর্বজন সর্বক্ষণ চলে সেই পথে। তৃণগুল্ম সেথা নাহি জন্মে কোনো মতে, যে জাতি চলে না কভু তারই পথ পড়ে। ওকে, মন্ত্রতন্ত্র সংহিতার চরণ না করে। তো এই যে একটা এখানে কবিতার লাইন দেওয়া হয়েছে, এটার একটা ভাবার্থ লিখতে হবে, অথবা তার আগেরটা যেটা আমাদের ছিল সেটাও লিখতে পারো। যেগুলো এখানে দুটি দেওয়া আছে, হয় সারাংশ নয়তো ভাবার্থ লিখতে হবে। ওকে, তো এগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। আর বাকি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে করে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে দেখো আমরা তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে, কারণ এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ঠিক আছে, আর সমস্ত গল্প কবিতাগুলো তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু পড়বে তোমাদের পাঠ্য বই থেকে। ওকে, আর যদি এর পিডিএফ ফাইল পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে নিজেদের ফোনে, এবং সেখানে ভিডিওগুলো দেওয়া থাকবে। আর যদি এই চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে নেবে, এবং ভিডিওটিতে লাইক করবে। ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।